সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং নিঃসন্দেহে বাংলাদেশে বর্তমান যে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আপনিও কথা বলছেন, কিন্তু সবাই কোথাও কথা বলছে না, কারণটি কি? দেখেন, আমিও যদি না বলতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে কেন পারছে না। আমি আসলে বুঝতে পারি না কেন পারছে না। হয়তো তারা নিজেরাই নিজেদের মনে মনে ভয় পাচ্ছে, অথবা নিজেদের কোন রকম সীমাবদ্ধতা আছে, এবং নিজেরা হয়তো আগে হারার আগে হেরে গেছে। কিছু একটা হবে, আমি ঠিক জানি না। বাট আমি মনে করি, তো শুনেন, দেশে একটা জাতিতে, একটা জনগোষ্ঠীতে অশুভ শক্তি কখনো সংখ্যাগরিষ্ঠ হতে পারে না। রাইট। তাহলে ভাই পৃথিবী চলতো না। অশুভ শক্তি সবসময় কম, কিন্তু এদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। তারা কিন্তু আসলে শক্তিশালী না, তাদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। এখন ওই অল্প সময়ের জোরে শোনানোতে আমি আপনি যদি ভয় পেয়ে যাই, তাহলে আমি ভয়েই থাকবো। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা যেটা নেগেটিভ দিক, সেটা হলো, আমার কি মনে হয় জানেন, আমাদের যে একটা সরকার আছে, মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে, এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয়। তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে, তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সেই অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে। সে কারণে তারা কিছু বলে না। আপনি দেখেন কয়েকটা জিনিস, দেশের দুটো বড় বড় পত্রিকা অফিসকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরকম ঘটনা আমরা সর্বশেষ কবে দেখেছি? আমি আপনি দেখিনি হয়তো। দেখিনি, স্বাধীনতা যুদ্ধের দেখিনি। সময় হয়েছিল বলে শুনেছি, তাই না? তারপরে তো আর দেখ- দেখিনি। মর্নিং নিউজ আর আপনার তখন ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয়েছিল। হুম, হুম। এছাড়া তো আর এরপর হয়নি। এখন কি হলো জিনিসটা? কেন হলো? কিভাবে হলো? আমরা কেউ জানি না। এবং ঘোষণা দিয়ে হলো, কেউ থামালো না। একজন আপনার সোশ্যাল মিডিয়ার মানে এক প্রোপাগান্ডা পরিচালনাকারী এক ব্যক্তি বিদেশ থেকে বলল যে হ্যাঁ, প্রথম আলো শেষ, এখন তোমরা ওইদিকে চলো, ওইটা শেষ, জি। ওয়েল ডান বয়েজ, কি কি বললো না বললো। এবং এই তাদের এই স্ট্যাটাস দেখে, পোস্ট দেখে এরা যে আক্রমণ করলো, তাহলে এই পোস্টকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে নাই? তারা আগের থেকে যে সেখানে থাকতে পারতো না? তাদেরকে থামাতে পারতো না? কেন থামালো না? আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তারা কেন থামালো না। এবং তারা যা ইচ্ছা তাই বলে। এই লোকগুলি কারা? এই লোকগুলো যখন শেখ হাসিনা সরকার চলছিল দেশে, তখন কি এই লোকগুলিকে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে একটা কথাও বলতে শুনেছেন এদেরকে? তখন এদের কাউকে দেখেছেন? দেখেননি। নুরুল কবির সারাটা জীবন এই কাজ তারা প্রতিবাদ করে গেলেন দুঃশাসনের বিরুদ্ধে। দেখা গেল এই শক্তিগুলো নুরুল কবিরকে দালাল বলে। যারা বলতেছে তারা তখন ছিল কোথায়? হুম, এটা, হুম। এই কথার জবাব দেন আপনি আমাকে। তারা তো তখন সেখানে ছিল না। তাহলে এই যে বিষয়গুলো হতে দেওয়া হলো, আমি মনে করি এটা পুরো জিনিসটা একটা, মানে সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে তারা এই কাজগুলো করেছে। এবং যেহেতু সরকার পেছনে ছিল, হয়তো হয়তো আমার ধারণা যে যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি, আপনি আশা করছেন, তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা ভয় পেয়ে গেছে এবং তারা কোনো প্রতিবাদ করেন। এটা আমার ধারণা। এটাই সম্ভবত আসল কথা। এবং আপনি নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন বড় গণমাধ্যমের উপরে হামলা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। এগুলো তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকা নয়। কিন্তু অন্যান্য গণমাধ্যম, তাদের ভূমিকাটা দেখুন। আমি শুধু অন্যান্য গণমাধ্যমের উপরে দায় চাপাবো না। প্রথম আলোর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হলো শুক্রবার সকালে, আমরা দেখলাম যে প্রতিবাদ কর্মসূচিটাও ঠিক মতো পালন করতে পারলো না। সম্ভবত একজন বক্তব্য দিল, তার কারণ যারা আগুন জ্বালিয়েছে, যারা দুর্বৃত্ত, যারা ভাঙচুর করেছে, তারা ওই জায়গাটিতে উপস্থিত ছিল এবং তারা ওইখানে বাধা প্রয়োগ করছিল যে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এবং কর্মসূচি ঠিকই তেমন ভাবে সফল হলো না, একজন বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল। আপনি এই জায়গাটিতে কি সেই সরকারের প্রশ্রয় আশ্রয় আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো? না, এখানে আরেকটা বিষয় আছে, আমি বললি আপনাকে। আমাদের মিডিয়াগুলো না, নানাভাবে সরকারের কৃপা দৃষ্টির মধ্যে থাকতে চায়। তারা মনে করে সরকারি বিরাট ভজন হওয়া তাদের জন্য লস হবে। যেমন ওই যে একটা বিজ্ঞাপনের একটা আছে না, মানে মিডিয়াগুলো তো সরকারি বিজ্ঞাপন পায়, তারা এই বিজ্ঞাপনটাকে হারাতে চায় না।
তা না হলে আমি মনে করি কালকে যে ঘটনা ঘটেছিল, কালকের এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে আমি মনে করি যে মিডিয়াগুলির উচিত ছিল অন্ততপক্ষে একদিন কলম বিরতি করা। এটা উচিত ছিল। এটা করলে কি হতো, সরকার একটা বড় ধরনের চাপের মধ্যে পড়তো। সরকার কিন্তু কোনো চাপের মধ্যে পড়ে নাই। আগামীকালকে আমার ধারণা, আগামীকালকে যদি আরেকটা মিডিয়া আক্রান্ত হয় তখনও দেখবেন একইভাবে ঘটবে। এই যারা ভাঙবে, ভাঙচুরকারী, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে। তারা ভেঙে চলে আসার পর সরকারের পক্ষ থেকে একটা ফোন করে আহু আহা উহু করা হবে, বলা হবে ঠিক আছে আমরা দেখে ক্ষতিপূরণ দিয়ে দিই অমুক তমুক। কিন্তু ক্ষতিপূরণ আপনি কি দিবেন? আপনি ক্ষতিপূরণ দিবেন টাকার অঙ্কে, কিন্তু ক্ষতিটা কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে? এই ক্ষতি তো হয়েছে সামগ্রিক ভাবে। এই ক্ষতি হয়েছে আপনার মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে। এই ক্ষতিটাকে আপনি কিভাবে পুষিয়ে নেবেন আমি বুঝতে পারছি না। কেন তারা এটা এইভাবে করতে দিচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু এবং মিডিয়া যারা জড়িত আছে, মিডিয়া প্রত্যেকটা মিডিয়ার যারা সম্পাদক আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের যে আপনার এখানে একটা আমি বলবো নতজানু মনোভাব এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবাদের ক্ষেত্রে আমি দেখলাম। এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল, আমি আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল কেন? তারা আনিস আলমগীর যে কথাগুলি বলছিল এই কথাগুলি তাদের কাছে কোনো জবাব ছিল না, এবং এই কথাগুলো তাদের পছন্দ হচ্ছিল না, তাদের গায়ে বিছুটির মতো লাগছিল, এই জন্য ধরে নিয়ে গেছিল। তো প্রত্যেকটা মিডিয়ার তো এটাই কাজ। মিডিয়ার কাজটা কি রে ভাই? মিডিয়ার কাজই তো এটা, যে প্রতিবাদ করা, যে তুমি এই কাজটা ঠিক করছো না বলে দেওয়া, ধরিয়ে দেওয়া। এই জিনিসটা সরকার সহ্য করছে না, এবং সহ্য করছে না বলেই যারা এরকম করছে তাদেরকে ধরে নিয়ে গেছিল। আপনাকে ধরে নিয়ে গেছিল কেন? আপনি কি করেছিলেন ভাই? কি করেছিলেন আপনি? যেখান থেকে আপনার ধরে নিয়ে গেছে ওখানে তো আপনি একটা শব্দ উচ্চারণ করেন নাই। ওখানে তো আরো অনেকেই ছিল, সবাইকে তো ধরে নাই। আপনাকে কেন ধরলো? ওখানে আরো অনেক সাংবাদিকও ছিল, তাদেরকে তো ধরে নাই। তো আপনাকে ধরার জন্য তাদের একটা ছুতার দরকার ছিল, তো সেই ছুতাটা নিয়ে গেছে। মোদ্দা কথা হলো কথা পছন্দ হচ্ছে না। তুমি এমন কথা কেন বলছো যে কথাটা আমার গায়ে লাগে, যে কথাটা আমার গায়ে জ্বালা ধরায়? তুমি কেন এমন কথা বলছো? বলার মাধ্যমে তুমি জনগণের সামনে আমাকে উন্মোচিত করে দিচ্ছ যে আমি একটা মন্দ কাজ করছি। তো তাদের পছন্দ হচ্ছে না, ধরার জন্য ছুতা খুঁজছিল। ওখানে হয়তো ছুতা পায় নাই বলে আমি যাইনি, এখানে আমি যাইনি বলে হয়তো থাকলে আমাকেও ধরতো। তো হয়তো আমার বিরুদ্ধে ছুতা খুঁজতেছে, আব্দুল তুষারের বিরুদ্ধে ছুতা খুঁজতেছে, ছুতা পেলে মানে ধরবে। এখন তো এখন ছোটার দরকার নেই, এখন তো সরাসরি সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, মবের হুমকি দেওয়া হচ্ছে আপনাকে। আব্দুল নূর তুষার, আমাকে, আমরা কখন কোন টক শোতে যাই আগে থেকে জানানোর কথা বলা হচ্ছে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা বলা হচ্ছে আমাদেরকে। মানে নোংরা শব্দ ব্যবহার করে বলা হচ্ছে যে মায়ের উপর মেডিসিন নাই, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তার মানে সুস্পষ্ট ইঙ্গিত যে আমাদেরকে কি করা হবে। নিশ্চয়ই আমরা কথা বলা থামিয়ে দেখেন দেয়নি, কিন্তু এগুলোকে প্রস্তাব দেওয়া হচ্ছে। মানে তারা যেগুলো বলতেছে সে তো দূর থেকে বলতেছে ভাই, সে তো মানে এই যে গ্রামে একটা প্রবাদ আছে না, যে গলির কুত্তায় গলিতে মাস্তান, বুঝছেন? তো ও তো থাকে আরেক গলিতে, এখন ওই গলিতে থাইকা সে এসে বলে সে আসুক না ভাই দেশে, দেশে এসে সেও বলুক যে মায়ের উপরে মেডিসিন নাই, আমরা দেখবো মেডিসিন আছে কিনা, আমরাও কিন্তু ইন্টিমেটিভ তাদের দিতে পারি, কিন্তু পৌঁছে নাই। তাদের এজেন্ট হয়ে কিছু সংখ্যক দুর্বৃত্ত তো সেই কাজগুলো সম্পাদন করছে। করছে, এখানে যে মানে ওদের হাতে প্রচুর কালো অর্থ আছে, তারা এদিকে আর এখানে কিছু মহামূর্খ আছে, এরা এগুলো শুনতেছে। কিচ্ছু না তোর ভাই, আমি তো কালকে বলেছিলাম দেখেন আপনি মবের মধ্যে ধরতে পারেন না, ঠিক আছে মানলাম। যারা নুরুল কবির গায়ে হাত দিল তাদের প্রত্যেকের ছবি তো আমরা ভিডিও দেখলাম। আপনি ভিডিওর ওই ছবি দেখে তাদের প্রতি অ্যাকশন নেন, কালকে অ্যাকশন নেন, দেখবেন এরপরে আর আসবে না। কেউ কিছু বলছে না। মব হচ্ছে, প্রেস সেক্রেটারি বলতেছে এটা তো মব না, এটা হলো প্রেশার গ্রুপ। তো এই পাগল, এরকম পাগল যখন থাকে দায়িত্বপূর্ণ পদে, তখন আপনি কি বলবেন? যেটা ঘটলো, মনে করেন প্রথম আলোতে আগুন দিল, শফিক বলবে না এটা হলো প্রেশার গ্রুপ। ডেইলি স্টারে আগুন দিল, শফিকের ভাষায় এটা প্রেশার গ্রুপ। আপনি কি বলবেন বলেন? এবং এরকম লোক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তো আপনি কি বলবেন? আপনি এখানে কি করার আছে? আমার আপনার মতামতের জন্য অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কি থাকতে পারে? তো এখন আমাদের দুর্ভাগ্য যে চান্সে পড়ে বিভিন্ন কারণে, বিভিন্ন হুজুগের কারণে গুরুত্বপূর্ণ জায়গায় সমস্ত মানে আপনার মানে এই ধরনের লোক বসে আছে, দায়িত্বহীন লোক বসে আছে। এখন তাদের রাজত্বে আমরা আছি, হুম। সহ্য করা ছাড়া আর কোনো উপায় দেখি না। মাঝ না দিয়ে কিন্তু সহ্য করে আমার কথা হচ্ছে পলিটিক্যাল যে, গভর্নমেন্ট আসে। না ওই প্রত্যাশা তো আমাদের সবার, আপনি যেটা বলছেন গত 16 মাস ধরে তো আমাদের সেই প্রত্যাশার কথা ব্যক্ত করছি।
এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তফসিল ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় না যে নির্বাচন কেন্দ্রিক কি যা সবকিছু ঘটছে, যা কিছু হচ্ছে, আহ, বিশেষ কোনো গোষ্ঠী সেটি আহ, মানে প্রতিহত করতে চায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, ভয় পাওয়ার প্র্যাকটিস করতে চায়, অথবা তারেক রহমান যে 25 ডিসেম্বর আসার ঘোষণা দিয়েছেন, এই মুহূর্তে তারেক রহমানের আহ আশা প্রতিরোধের জন্য একই সঙ্গে এই সব ব্যবস্থার উত্তরণ আহ, সৃষ্টি করা হচ্ছে কিনা? এটা হতে পারে। এটা আপনার 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 এই আশঙ্কা আমি মানে উড়িয়ে দিই না। দুটো কারণ এখানে। যেমন ধরেন এতদিন তারেক রহমান সাহেব কেন আসেন নাই, এটা নিয়ে নানা ধরনের সমালোচনা আমরাও করেছি, আমিও করেছি। হুম, এবং যেই মাত্র ওনার আসার ঘোষণা হয়ে গেল, সেই মাত্র আমরা দেখলাম যে ভয়ের কারণে, যে কারণে উনি আসেন নাই, মানে যে কারণটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছিল যে উনি হয়তো নিরাপত্তা জনিত কারণে আসেন নাই। যখন আমরা এই ধারণাটা করছিলাম, তখন ওনার আসার ঘোষণাটা দেওয়ার পর দেখলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা প্রার্থীদের নিরাপত্তাহীনতা মানে চূড়ান্ত একটা ঘটনা ঘটানো হলো। মানে একজন প্রার্থী এখনো হয়নি, প্রার্থী হতে চাচ্ছিল এবং ঘোষিত প্রার্থী, হুম, হুম, হত্যা করা হলো নির্মম ভাবে। এবং এটা করে কিন্তু বোঝানো হলো, হ্যাঁ আসলেই প্রার্থী যারা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই। এবং এই ভয় কিন্তু কেউ কেউ পেয়েছে। আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এক ভদ্রলোক তো এই ভয়ে তার নির্বাচন না করা ঘোষণা দিয়েছেন, তাই না? কাজে এটা কিন্তু এক ধরনের মানে নিরাপত্তাহীনতার ব্যাপারটা কিন্তু রয়ে গেল এখানে। আর হুম, হুম, দ্বিতীয়ত হলো আপনি যেটা, যে কেউ কেউ আছে যারা নাকি নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, বিলম্বিত করতে চায়, এবং তাদের যে উদ্যোগ যে কারণে চায়, সেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো একটা মানে কার্যকর ভূমিকা পালন করবে। হয়তো এখন কেউ বলবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কন্ট্রোলে নাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি মানুষের প্রত্যাশিত পর্যায়ে নাই, অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। উনি তো বলেই দিয়েছেন জনগণ নাকি 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর চায়। তো ঠিক আছে, 50 না হোক, 5 বছর হোক, এই কথাটা উনি বলতেও পারেন। উনি ভাবতে পারেন যে আরো কয়েকদিন থাকা যাক। এবং কিছু রাজনৈতিক শক্তি তো আছে যারা ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। তারা হয়তো ভাবছে ইলেকশন হলে তো আমাকে থাকতে হবে অল্প কয়েকজন এমপি নিয়ে, আমি তো তখন আর ক্ষমতার স্বাদ পাবো না, আমি তো ডিসিএসপি তে আমার কথা অনুযায়ী চলবে না। হুম, হুম। ততদিন যতদিন যতদিন ইউনূস সাহেব আছেন ততদিন তো আমি ক্ষমতার স্বাদ পাচ্ছি, তো বরং আমার জন্য এটাই ভালো। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে হাদি গুলিবিদ্ধ হলেন প্রথম। গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখলাম বিদেশ থেকে একজন আপনার সোশ্যাল মিডিয়া থেকে জুলকারনাইন সাহেব দেখলাম উনি ডিটেল বর্ণনা করলেন যে কিভাবে হাদির খুনিরা পালিয়ে গেছে। আচ্ছা আপনি আমাকে আপনি আপনি ভাবেন একটা, বলেন একটা কথা, জুলকারনাইন সাহেব কিভাবে জানলো? জুলকারনাইন সাহেব সে কি এখানে ছিল? সে তো দেশেও থাকে না। সেই হুম, জানলো এভাবে। আমার ধারণা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কেউ না কেউ তাকে তথ্যগুলি দিয়ে দিয়েছে যে তারা পালিয়ে গেছে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার লোকগুলো জুলকারনাইন সাহেবকে কেন জানালো? আমি আপনাকে ব্যাখ্যাটা বলি। হয়তো তারা সরকারকেও জানিয়েছে, হয়তো তারা প্রপার চ্যানেলকে জানিয়েছে, কিন্তু তারা বলছে চুপ করে থাকো। হয়তো বলছে, আমি কিন্তু শিওর না, আমি এইভাবে ইমাজিন করি যে কেন জুলকারনাইন সাহেব এটা বলে। আমার ইমাজিনেশন এরকম, আমার হাইপোথিসিস এরকম। হয়তো তারা সবাইকে কনসার্ন অথরিটিকে জানিয়েছে, তারা বলছে চুপ করে থাকো, কোনো অ্যাকশন হুম, নিচ্ছে হুম। না। যখন অ্যাকশন নিচ্ছে না, তখন যে লোকটা ইনফরমেশন গুলো জানে, হয়তো তার মধ্যে দেশপ্রেম কিছুটা আছে। সে ভাবছে যে যখন আমি এদেরকে জানানোর পরেও তারা ব্যবস্থা নিচ্ছে না, তো আমরা যদি এটা বাইরের থেকে সামাজিক একটা চাপ তৈরি করতে পারি তাহলে সেটা ভালো হবে। এই কারণে সে বাইরে এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে। হতে পারে, কিন্তু হয়েছে তা না, কিন্তু আমি সোর্স বলছি না। জুলকারনাইন সাহেব বাইরে অবস্থান করছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু তিনি তো সাংবাদিক হিসেবে তার সোর্স থাকতেই পারে, সেই সোর্সের মাধ্যমে খবর নিচ্ছেন। এটা তার ক্যারিশমা আমি বলবো, বা তার না 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 দক্ষতা, না, ঠিক আছে এফিসিয়েন্সি। ঠিক আছে, ইউ রাইট। হ্যাঁ, আমি কিন্তু জুলকারনাইন সাহেব কিন্তু আমার কাছে ইস্যু না। জি, আমার ইস্যু হলো জুলকারনাইন সাহেবের যে সোর্স, সোর্স তাকে জানিয়েছে। হুম, সোর্স তো জানছে। সোর্স যদি জেনে থাকে, সোর্স কি তার কর্তৃপক্ষকে জানায় নাই? দেখেন, হাদি এখানে টোটালি মানে ওই যে বাংলা বাগধারা যেটাকে বলা হয় যে বলির পাঠা, হুম, তার তার একটা সোশ্যাল আপনার কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল।
সামাজিক ভাবে তার কথাগুলি মানুষ পছন্দ করত, তার কথার মধ্যে একজন উগ্রতা ছিল, বাট সে কথাগুলি কিন্তু ভালো বলতো। মানে সে কিন্তু এনসিপি কেও ছাড় দিত না, সে কিন্তু গভর্নমেন্টকেও ছাড় দিত না, সে তো ভারত বিরোধিতা করতোই। এই তিনটাকে মিলিয়ে দেখেন, তার কারণে কিন্তু এনসিপি বিব্রত ছিল। হাদির কারণে কিন্তু হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো, বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল ছিনতাই করেছিল, আমার জুলাই আন্দোলনকে এনসিপি ছিনতাই করতেছে, কিন্তু স্পষ্ট বলেছে এগুলো। তো এখন দেখেন, এরা সবাই কিন্তু যাদের কারণে, মানে হাদির কারণে যারা বিব্রত ছিল, তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হাদি জীবিত থাকলে কিন্তু তারা ব্যবহার করতে পারতো না। তাদের কাছে জীবিত হাদি বিব্রতকর, তাদের কাছে মৃত হাদি ইউজফুল। উদীচী, ছায়ানটের মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলো টার্গেটেড হয়েছে এবং যথাযথ হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং যেই গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে খেলা করছে, যে গোষ্ঠী তারেক রহমানের আশাকে প্রতিরোধ করছে, এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে সবচেয়ে বড় যে দলটি, যাদের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি ঠেকানোর চেষ্টা চলছে। একইভাবে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে যারা ধারণ করছে, লালন করছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলোকেও টার্গেট করা হয়েছে। তাহলে কি এই গোষ্ঠীটি আমাদের কাছে খুব বেশি পরিচিত, যাদেরকে আমরা মিন করছি, তারাই কি সবকিছু ঘটাচ্ছে? জি, আপনার সন্দেহ সত্য। এই সন্দেহকে আপনি মানে বাতিল করে দিতে পারবেন না, আমিও পারবো না। একটা বিষয়কে শুনেন, যে কোনো আন্দোলন বলেন, যে কোনো বিপ্লব বলেন, সেই বিপ্লবের কিন্তু যারা অংশ নেয় বিপ্লবে, যেমন আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি, জুলাই কিন্তু এদেশের আপামর জনগণ কিন্তু অংশ নিয়েছিল। গৃহবধূ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, সবাই এখানে অংশ নিয়েছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে। পৃথিবীর এমনকি প্রত্যেকটা তৎকালীন আন্দোলনে কিন্তু সরকারি দল এরকমই হয়। এমনকি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীরাও, অনেক আওয়ামী পরিবারের সন্তানরাও তাতে অংশ নিয়েছিলেন। অংশ নিয়েছে, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো কি, যখন আন্দোলনটা হয়ে যায়, এটা পৃথিবীর সব দেশে আন্দোলনে এই ঘটনাটা ঘটে। কিন্তু আন্দোলন যখন বিজয় হয়ে যায়, তখন এই সবগুলি লোক কিন্তু আবার ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয় না, সবাই যার যার কাজে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে সে আন্দোলনের চেতনাটাকে জ্বালিয়ে রাখার জন্য, জাগিয়ে রাখার জন্য একটা কালচারাল মুভমেন্ট লাগে। এটা সারা দুনিয়াতেই, যখন সেই কালচারাল মুভমেন্টে যদি আপনি থামিয়ে দিতে পারেন, তাহলে আন্দোলন ব্যর্থ করে দেওয়া খুব সহজ। এবং আন্দোলন ব্যর্থ গেলে কি হয়, যারা নাকি সামনে চলে আসে, যারা ক্ষমতার মানে ভাগিদার হয়ে যায়, যারা ক্ষমতার দাবিদার হয়ে যায়, তারা তখন এককভাবে ক্ষমতাটাকে ভোগ করতে থাকে। কাজেই যে বিপ্লবীরা, তথা যে বিপ্লবের যে চেহারাগুলো, তারা যদি আন্দোলনের একক ভাগিদার হতে চায়, যে আমরাই চালাবো, আমরাই জিতেছি, আর কেউ নাই, তখন তারা করে কি, সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, কালচারাল মুভমেন্ট যেগুলো আছে, সব থামিয়ে দিতে চায়। এবং আমাদের এখানেও সেটাই হয়েছে। আপনি দেখবেন মাও সেতুং এর এত বড় বিজয়, সেটা কিন্তু সম্ভব হয়েছিল কালচারাল মুভমেন্টের কারণে। তারা বলেছিল যে আন্দোলনের পর একটা কালচারাল মুভমেন্ট লাগবে। কালচারাল মুভমেন্টটা এমন যে সেটা পরোক্ষভাবে পুরো জাতিকে ওই একটা সার্টেন কজের প্রতি, সার্টেন লক্ষ্যের প্রতি ঐক্যবদ্ধ রাখে। তো সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে, জাস্ট ধ্বংস করে দিয়েছে। এবং এই জন্য তারা ওইদিকে তাদের লক্ষ্য। স্কুলের সঙ্গে শিক্ষা লাগবে না। পৃথিবীর কোন দেশ আছে যেখানে স্কুলে এই ধরনের চিত্রকলা, চারুকলা, এটা তো একটা কলা বিজ্ঞান, তাই না? এটা তো এক ধরনের মানে আপনার সাংস্কৃতিক, এটা বন্ধ করে দেয়। পৃথিবীর কোন জায়গায় আছে বলেন আপনি? আমাদের এখানে করা যাবে না। আমাদের এই কাঠ মোল্লারা সিদ্ধান্ত নিয়েছেন। আরে সৌদি আরবে পর্যন্ত আছে স্কুলের সঙ্গীত শিক্ষা, নিঃসন্দেহে। আছে, সব জায়গায় আছে। আমরা পিছিয়ে যেতে আগ্রহ বোধ করছি। তো এটাই হচ্ছে এখানে, আর কিছু না। আহ, আমি শেষ যেটা জানতে চাই আপনার কাছে, এই ধারা অব্যাহত থাকলে, এবং আমি মনে করি, আমার আশঙ্কা যে এটি আরো অনেক দূর যাবে বা করবে, যদিও আপনি বলেছেন ফর দ্য টাইম বিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য, আমিও সেটাই মনে করি, কিন্তু এই সাময়িক সময়ের দৈর্ঘ্যটা বোধহয় এখনো বাকি রয়েছে। আহ আরো অনেক কিছু আমাদেরকে দেখা লাগতে পারে, আশঙ্কার জায়গা থেকে বলছি।
আপনি কি আমার সঙ্গে একমত কিনা? যদি একমত হন তাহলে অদূর ভবিষ্যৎ, আমি সুদূর ভবিষ্যতের দিকে যাচ্ছি না। অদূর ভবিষ্যতে আর কি ধরনের আশঙ্কা আপনি করছেন? দেখেন, ওটা তো একটা শক্তি। যদিও আমি প্রথমে বলেছি ওই শক্তি একটা ছোট শক্তি, বাট মানে পাওয়ারফুল হইতে পারছে সরকারি আনুকূল্যে। সরকার সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে এটা হতে পেরেছে। সরকারি প্রশ্রয় আরো থাকবে, কারণ সরকার তো এটাই, সরকারের চরিত্র তো এরকমই। তারা এটি তো চায়, তারা সামনের দিনগুলিতে আরো প্রশ্রয় দেবে, তারা আরো অগ্রসর হবে। কিন্তু আমি মনে করি দেশে একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। শেষ হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে। দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে এই শক্তি, এই অপশক্তিগুলো দুর্বল হয়ে যাবে, এটা আমি মনে করি। না, কিন্তু সেটাই তো বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটাকে বাধাগ্রস্ত সেটা করার জন্য আর বাধাগ্রস্ত করার কতদূর। চেষ্টা করছে, জি, তারা সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার আমরা চরম রূপটাই দেখেছি আমার ধারণা। এটা যে কি চরম রূপ আপনার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে আহ মানে পজিটিভলি ইউটার্ন হবে, নাকি এটা অবশ্যই হবে, আরো অনেক দূর যাবে? অবশ্যই আমার মনে হয় এটা পজিটিভলি রিটার্ন হবে। আমার ধারণা এটা আমরাও সেটি পজিটিভলি রিটার্ন হবে এখান থেকে। আমরাও সেটি প্রত্যাশা করি। আমি আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু 1 মিনিটের মধ্যে শেষ করব, মানে আপনার উত্তরটা দিয়ে আমরা শেষ করব নিয়ে। সেটি হচ্ছে আমরা দেখলাম যে আহ ফ্রিডম কোয়ালিশন, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নামে একটা বৈশ্বিক সংগঠন, যার সদস্য রাষ্ট্র 51টি, তারা একটি বিবৃতি দিয়েছে যথেষ্ট পরিমাণ উদ্বেগ জানিয়ে এবং যা কিছু বাংলাদেশে ঘটছে তার নিন্দা জানিয়ে। সেখানে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, আবার নরওয়ে সহ 10টি রাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্র এর সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি বা তাদের নাম আমরা দেখতে পেলাম না। এটা কি অন্য কিছু মিন করে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে বাংলাদেশকে কেন্দ্র করে? আমি দেখেছি এই বিষয়টা নিয়ে আপনি গতকালকে একটা কন্টেন্ট করেছেন। আপনার আশঙ্কাটাকে আমি একদম উড়িয়ে দেই না, কারণ এখানে আসলে নানা ধরনের রাজনীতি চলছে। যুক্তরাষ্ট্র এটাকে যদি স্বাক্ষর করতো সেটা স্বাভাবিক ছিল, আর যখন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তখন সেটা কারণ দিকে তাকাতে হয়। যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে এরই মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে আমাদের সমুদ্র উপকূলে বন্দর টন্দর এই সমস্ত বিষয়ে তারা যা যা চেয়েছে আমার ধারণা এই সরকার তা তাদেরকে দিচ্ছে। এই সমস্ত কারণে হয়তো তারা কৃতজ্ঞতা বশত অথবা চক্ষু লজ্জার খাতিরে তারা হয়তো সিগনেচারটা করেনি। কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো যে কাজটা করেছে, যে যে প্রতিবাদটা জানিয়েছে, যে উদ্বেগটা হুম, হুম, প্রকাশ হুম। করেছে, সেই উদ্বেগটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের আচরণটা এবং দৃশ্যটা অস্বাভাবিক, কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে, হয়তো সেটার কারণে তারা করেছে। এবং তারা হয়তো বলবে সামনে, দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না, আমি তোমাকে হুম, হুম। আরো এইভাবে চালিয়ে যাব তোমার পক্ষে, তুমি আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও। সরকার তখন নির্দ্বিধায় দিতে থাকবে, কারণ এই দেশ উচ্ছন্নে গেল কি ভালো হলো কি মন্দ হলো এটা নিয়ে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো জবাবদিহিতা নাই। আসছে ভাই 1.5 বছরের জন্য, চুক্তি করে 32 বছরের জন্য। কত বড় ফাজিল চিন্তা করে দেখেন। তো এখন আমরা একটা ফাজিল সরকারের আন্ডারে আছি, কিছু করার নাই ভাই। কিছু করার নাই। সাংবাদিক মাসুদ কামাল, আপনি নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।